সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মডেল টেস্টগুলো নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে তোমাদের মডেল প্রশ্ন 3 এর দ্বিতীয় পাঠ নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল 3 এর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, বাকি যেগুলো ছিল আর কি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছিল, অর্থাৎ গত পর্বে পর্ব 1 আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের সাথে মূলত 6 থেকে ড পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট টাকা হচ্ছে 1640 টাকা চাঁদা উঠলো। তাহলে বলা হয়েছে দ্বিঘাত সমীকরণটি গঠন করো। জ নম্বর হচ্ছে, একটি কোম্পানিতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ভিজুয়াল যে বেসিকের উপর যথাক্রমে 40টি, 48টি, 50টি এবং এক্স সংখ্যক আর্টিকেল লেখা হলো। ভিজুয়াল বেসিস সংক্রান্ত আর্টিকেলের সংখ্যা পাই চিত্রে 28.8 কোণ উৎপন্ন করলে এক্স এর মান কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন দেখো, ছ নম্বর প্রশ্ন হচ্ছে যে 73 অর্থাৎ 73 বায়ান্নতে রূপান্তর করতে বলা হয়েছে। ইও নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘনকের ধার যদি 11 সেন্টিমিটার হয় তাহলে ঘনকটির আয়তন কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ট নম্বর হচ্ছে, লিজা ও শিখার বয়সের অনুপাত হচ্ছে 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি যদি 30 বছর হয় তাহলে কার বয়স কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঠ নম্বর দেখো, একটা সার্কেল দেখতে পাচ্ছ। এই চিত্রের বৃত্তটির ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে গাঢ় চিহ্নিত যে অংশগুলো রয়েছে তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এবং সর্বশেষ যে প্রশ্নটি, ড নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে সকল বীজগাণিতিক রাশির গসাগু এক্স, আমরা কি সেই সকল গসাগু বা রাশিগুলোকে এক্স চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, ব্যাখ্যা করো। তো চলো শিক্ষার্থীরা, এগুলোর আমরা উত্তর দেখে নিই। তো দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট 1640 টাকা উঠল। দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমীকরণটি গঠন করতে বলা হয়েছিল। তাহলে সমাধান আমরা করব যে, ধরি শিক্ষার্থীর সংখ্যা একজন, কারণ এখানে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ ছিল না, তাই না? তার জন্য আমরা ধরে নিলাম যে সেখানে মূলত একজন শিক্ষার্থী ছিল, আর আমাদের মূলত সমীকরণ জোটের জন্য আমাদের চলক লাগবে, এই জন্য আমরা এক্স ধরে নিলাম। তাহলে প্রত্যেক সহপাঠীর কাছ থেকে নেওয়া হয়েছে কত টাকা, মানে প্রত্যেক সহপাঠীর সংখ্যা হবে কত, অর্থাৎ একজন শিক্ষার্থীর সংখ্যা হবে এক্স থেকে 1 বাদ দিতে হবে, তাহলে x-1 এতজন। এখন মোট চাঁদার পরিমাণ বের করতে হবে। তাহলে মোট চাঁদার পরিমাণ হচ্ছে, দেখো মোট চাঁদার পরিমাণ হচ্ছে যে যতজন শিক্ষার্থী যত টাকা দিয়েছে সবগুলো আমাদের গুণ করতে হবে। তাহলে x ইন্টু x-1, তাহলে x ইন্টু x-1 এত টাকা। এখন দেখো, এই যে মানে মোট চাঁদার পরিমাণ দেওয়া ছিল, এখানে দেখো যে মোট চাঁদার পরিমাণ দেওয়া ছিল 1640, এখানে 1640 ব্যবহার করলাম, আর এখানে যা ছিল মোট চাঁদাটা ব্যবহার করেছি এখানে। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার হবে, এবং এক্স এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে এক্স কে ওয়াজ হবে, মাইনাস ছিল মাইনাস রাখলাম। এইটাকে যদি আমরা বেশি ঢুকাই নিই, অর্থাৎ প্লাস 1640 কে ঢুকাই নিলে মাইনাস 1640 হয়ে যাবে, বুঝছো? এখন দেখো, এটাই মূলত আমাদের সমীকরণ। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? আচ্ছা, তাহলে লিখতে পারি দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1640 ইকুয়াল টু 0। আশা করি তোমরা 6 নম্বর প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো, 6 নম্বর প্রশ্নে বলা ছিল 73 দশমিক, অর্থাৎ ডেসিমেলে আছে, সংখ্যাটিকে কিসে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে। তো এটাকে আমরা মূলত বাইনারিতে রূপান্তর করব। আর আমরা পড়েছিলাম পর্ব 1 যে বাইনারিতে রূপান্তর করে একটা যুগান্তরে একটা কি রয়েছে, কোড রয়েছে। ওই যে তোমাদের মনে আছে, আমরা মূলত সেই কোডের কথা বলতেছি, অর্থাৎ মেমোরির যে কোডগুলো থাকে, তাই না? এখন দেখো, যে 73 যে সংখ্যাটা ছিল এখানে 73 রাখলাম, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। এই জন্য আমি কি করলাম, বিটটা লিখলাম। দেখো, প্রথমে আমরা যে মেমোরির যে সিকোয়েন্সটা জানি, সেটা প্রথমে 1 জিবি, তারপরে আমার 2 জিবি, 1 এর দ্বিগুণ, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 দ্বিগুণ 32 এবং 32 দ্বিগুণ 64, এভাবে যাবে। এখানে কতক্ষণ পর্যন্ত নিব, দেখো 73 আছে না, তাহলে 73 এর বেশি নেওয়া যাবে না, 73 এর কাছাকাছি অথবা 73 এর ছোট নিতে হবে। তাহলে যেহেতু 73 এর কাছাকাছি আমাদের বিট সংখ্যা যায় না, কারণ এরপরে গেলে আমাদের 128 চলে যাবে, 73 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমি 64 পর্যন্ত স্টপ হয়েছে আর কি। এখন কাজ হচ্ছে যে সংখ্যাগুলো যোগ করে
আমাদের এই 73 মেটবে সেগুলোকে 1 দিব, আর যেগুলা যে যোগ করে মেটবে না ওগুলোকে 0 দিব। তাহলে দেখো প্রথমত আমি এখানে ব্যবহার করলাম যে এখানে 64 ব্যবহার করলাম, তাহলে এখানে 64 ব্যবহার করলাম যেহেতু এটা ধরে নিচ্ছি জন্য 1 দিলাম। এখন দেখো 64 সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে 73 পার হয়ে যাবে, তাই না? 73 তার হবে না, 16 বললেও 73 হচ্ছে না। 8 যদি ধরি দেখো তো, তাহলে এইখানে 68 সাথে যদি মানে 64 সাথে যদি 8 যোগ করি এটা আমাদের হবে 72। তাহলে এখানে 72, এখানে সাথে আবার যদি 1 যোগ করি তাহলে 73 হচ্ছে, তাই না? আর এই দেখো যেহেতু 64 সাথে 8 যোগ করলাম তাহলে 72, তাহলে এটা যোগ করলাম তার জন্য 1 দিয়েছি, এবং 1 যোগ করলাম এটা যোগ করেছি, অর্থাৎ 64 যোগ 8 যোগ 1 এগুলো যদি যোগ করো তাহলে এই তিনটা যোগ করলেই একমাত্র কি পাওয়া যাবে? 73 পাওয়া যাবে। তাহলে যেগুলো সংখ্যা যোগ করে একমাত্র 73 পাওয়া আছে ওগুলোকে আমি 1 ব্যবহার করেছি, দেখো 1 ব্যবহার করেছি। এবং যেগুলো যোগ করে হইলো না সবগুলো 0 ব্যবহার করবো। দেখো এগুলো যোগ করে হলো না তার জন্য আমি 0 ব্যবহার করেছি, এগুলো যোগ করে হলো তার জন্য এখানে 0 ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, বুঝছো? তাহলে এখানে যে 73 ছিল 73 দশমিক ভ্যালু হচ্ছে, বাইনারি ভ্যালু হচ্ছে 10001 এটা হচ্ছে বাইনারি ভ্যালু। আশা করি তোমরা ঝ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। চলো এবার আমরা ইও নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ইও নাম্বার প্রশ্ন হচ্ছে একটি ঘনকের ধার যদি 11 সেন্টিমিটার হয় তাহলে ঘনকটির আয়তন কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এর সমাধান আমি করবো যে ঘনকের ধার L ইকুয়াল টু, মানে ঘনকের ধার যদি L হয় তাহলে আয়তন হবে L কিউব, অথবা এ দিয়েও করতে পারো, আমি L দিয়ে করেছি। তাহলে প্রদত্ত ঘনকের আয়তন হবে কি? আয়তন সূত্র হচ্ছে 12 উপর কিউব অর্থাৎ L কিউব। তাহলে L এর মান ছিল 11 আর 11 এর উপর কিউব, তাহলে 11 কয়টা? 3টা 11 এগুলো যদি তোমরা গুণ করে দাও এটা আসবে 1331 ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা ইও নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক ছিল, তাই না? দেখো এবার ট নাম্বার প্রশ্নটি দেখো ট নাম্বার প্রশ্ন হচ্ছে লিজা ও শিখার বয়সের অনুপাত হচ্ছে 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি যদি 30 বছর হয় তাহলে কার বয়স কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে সমাধান আমি করব, দেওয়া আছে লিজা ও শিখার বয়সের অনুপাত হচ্ছে 2:3। তাহলে মনে করি লিজার বয়স হচ্ছে 2x বছর, কারণ এখানে অনুপাত সরে দিয়ে আমরা একটা চলক নিয়ে আসবো যেটার মান অজানা, তো আমরা একটা অজানা চলক x নিয়ে আসলাম। তাহলে এখানে যেহেতু ছিল দেখো লিজার বয়সের অনুপাত ছিল 2:3, প্রথমে 2 ছিল তাহলে এখানে 2x, এবং শিখার বয়সটা ছিল 3 তাই এখানে 3x ব্যবহার করেছি, এবং তাদের বয়সের সমস্যা ছিল 30 বছর, তাহলে দুটোকে যোগ করবো, তাহলে 2x + 3x ইকুয়াল টু 30। এটা যোগ করলে আসবে 5x, 30 ছিল 30 রাখলাম, x এর মান লাগবে, তাই না? তো এখন আমরা কি করতে পারি বলতো? 5 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে এখানে সরে যাবে, তাহলে 5 দ্বারা ডিভাইড করলে কত থাকে? 5 5 কাটা, তাহলে x ইকুয়াল টু 6 থাকবে, কারণ 30 কে 6 দ্বারা ডিভাইড করলে হবে। অথবা আমরা এটাও করতে পারি যে দেখো তো x এর সাথে 5 টা কি অবস্থা বলতো? গুণ অবস্থা, এসে ভাগ হয়ে যাবে না, তাহলে 30/5 করে কত আসবে? 6 আসবে, অর্থাৎ 30 ভাগ 5, 5 6 30, তাহলে x এর ভ্যালু কত? 6। তাহলে এখন আমরা মূলত লিজার বয়স এবং শিখার বয়স বের করতে পারবো। তো লিজার বয়সকে কত ধরছিলাম? 2x ধরছিলাম, তো 2 রাখলাম, x এর ভ্যালু 6 রাখলাম, 6 দুগুণে কত হয়? 12 বছর। শিখার বয়স কত? 3x, তাহলে 3 গুণন x, x এর ভ্যালু 6, 318 বছর। তাহলে বলতে পারি যে লিজার বয়স ছিল কত বছর? 12 বছর, এবং শিখার বয়স কত বছর? 18 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা ঠ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ঠ নাম্বার প্রশ্ন, দেখো একটা সার্কেল বা বৃত্ত দেওয়া রয়েছে, বলা হয়েছে চিত্রের বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 4, অর্থাৎ r এর ভ্যালু 4 দেওয়া আছে, এবং যে গাঢ় যে চিহ্নিতগুলো অংশগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রফল হয়েছে, দেখো এই যে গাঢ় চিহ্নিত অংশ, এই যে গাঢ় চিহ্নিত অংশ, এগুলোর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো এর উত্তর আমরা করবো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার, এখানে পাই রাখলাম, আর এর ভ্যালু হচ্ছে 4, 4 এর স্কয়ার রাখলাম, পাই ছিল পাই রাখলাম, এবার 4 এর স্কয়ার মানে 4 × 16, 16 রাখলাম। এখন দেখো গাঢ় চিহ্নিত অংশগুলোর মোট ক্ষেত্রফল, অর্থাৎ বলতো গাঢ় চিহ্ন কতগুলো আছে? প্রায় দেখো 8টার মধ্যে 3টা, দেখো এখানে মোট 8টা অংশে বিভক্ত, 8টার মধ্যে 3টাতে গাঢ় চিহ্ন মানে গাঢ় চিহ্ন রয়েছে। তাহলে আমরা এর অংশটা বের করলাম যে 8টার মধ্যে 3% রয়েছে কি? গাঢ় চিহ্নিত। তাহলে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল হবে কি? ওই যে 8/3, অর্থাৎ 3/8 মাল্টিপ্লাই কত? 16 এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 8 এর 8 দুগুণে 16, তাহলে এখানে 2 থাকে আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, সাথে একটা পাই, এখানে তোমরা পায়ের মান বসাতে পারো, না বসালেও চলবে। তাহলে আমাদের ঠ নাম্বার উত্তর হচ্ছে 6 পাই বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার যে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ড নাম্বার সেটি দেখে নিই। দেখো ড নাম্বার প্রশ্ন হচ্ছে যে সকল বীজগাণিতিক রাশির গসাগু x, আমরা কি সেই সকল রাশিগুলোকে x দ্বারা ভাগ করতে পারি? যদি পারি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে উত্তর আমরা সুন্দর করে ভেবে লিখব যে সমাধান, যে সকল বীজগাণিতিক রাশির গসাগু x, সেই সকল বীজগাণিতিক রাশিগুলোকে আমরা x দ্বারা ভাগ করতে পারি। কারণ গসাগু হলো কতগুলো রাশির মৌলিক উৎপাদক, সাধারণ উৎপাদক বা গুণনীয়ক গুলোর গুণফল, যা দ্বারা ওই রাশিকে সম্পূর্ণ বিভাজ্য করা যায়। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ড নাম্বার প্রশ্নের উত্তর। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে 3 পার্ট অর্থাৎ 3 মডেল রয়েছে পাঞ্জেরি গাইড থেকে,
সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে পার্টগুলো রয়েছে অর্থাৎ বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।